স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর কাছে ছাত্রলীগের আওয়ামী লীগের নেতারা গেছেন, বলেছিলেন প্রদেশের কথা। কি বলেছিলেন উনি? এতটুকু দেশ তার আবার প্রদেশ, বস ধমক দিতেন উনি, জানেন সবাই বসে পড়েছিল, সেই কথা আর বলা হয়নি। বঙ্গবন্ধু দ্বিকক্ষের প্রস্বপ্ন দেখেননি। বঙ্গবন্ধু যে অবিসম্বাদ অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন সেই কথা বলেননি, কিন্তু হাসানুল হক ইনু বলছেন উনি এটা বলেছেন। আমার একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে। আহমদ সাফা ভাইকে তো অনেকেই চেনেন। সাফা ভাই বক্তৃতা করতে বললেন, আজকের এই দিনে আপনারা মার্কস লেনিনের রচনার উপরে বক্তৃতা করছেন, আর কোথাও হয়তো দেখেন মার্কসের জন্মদিন উপলক্ষে ওরা মিলাদ শরীফ পড়ছে, দোয়া দরুদ করছে। আমার মনে হলো ইনু ভাই এইরকম দোয়া দরুদ পড়বার কাজ করছেন। আমার হাতে খড়িত ছাত্রলীগ দিয়ে, এবং সেটা জাসদ ছাত্রলীগ, কিন্তু আমি শেষ পর্যন্ত জাসদ করতে পারি নাই। আম্বিয়া ভাই কিংবা রব ভাই বললেন যে অনেকেই দল ছেড়ে চলে গেছে। আমি দল ছেড়ে যাইনি, আমার যেতে হয়েছে। এখন একদিন পরে সিরাজ ভাইয়ের কথা মনে হয়ে আমি আসছি এই কারণে, আমার বেশ কিছু ঋণ আছে তার কাছে, যে ঋণগুলো শোধ করবার জন্য হলেও এখানে আমার আসা উচিত। আমি এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট লোক নই বলছি কেন, আমার মনে হচ্ছে যেরকম করে আপনারা বলছেন জাতীয় ঐক্যের কথা, গতকালকে আমি দেখলাম সিরাজ ভাইয়ের উপরে আর একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে এক ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। ওই জাতীয় ঐক্যের মধ্যে আমি যেতে পারিনি। কেন? জনাব হাসানুল হক ইনু ওখানে ছিলেন, উনি বক্তৃতা করেছেন। আপনারা পড়েছেন কিনা, টিভিতে শুনেছেন কিনা আমি জানি না। আমি তার বক্তৃতার আগে একটু পড়ে শোনাবো, তারপরে আমার কথা বলব। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ইতিহাসের নির্মাতাদের অন্যতম নির্মাতা সিরাজুল আলম খান। বঙ্গবন্ধু ও সিরাজুল আলম খান ছিলেন এক আত্মা দুই দেহ। বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা সংগ্রামের অবিসম্বাদিত নেতা, আর সিরাজুল আলম খান হলেন মাঠের আন্দোলনের নেতাদের নেতা। সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে হলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে। যে কি করি বলেন তো? আমি সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে চাই, জানাই, এখনো বলছি, এখানে ভুল দিলাম না, আপনাদের সামনে স্পষ্ট ঘোষণা করছি, তাকে আমি শ্রদ্ধা করি। আমি একটু বলবো, খুব বেশি সময় নেব না, কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে হলে যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হয়, এইখানে তো সমস্যায় পড়ে যাচ্ছি। এই জন্য সমস্যায় পড়ছি। আপনারা বলছেন এক প্রদেশ, মাফ করবেন, অনেকগুলো প্রদেশ করতে হবে বাংলাদেশকে, তাই তো? স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর কাছে ছাত্রলীগের আওয়ামী লীগের নেতারা গেছেন, বলেছিলেন প্রদেশের কথা। কি বলেছিলেন উনি? এতটুকু দেশ তার আবার প্রদেশ, বস ধমক দিতেন উনি, জানেন সবাই বসে পড়েছিল, সেই কথা আর বলা হয়নি। এইখানে যে বলছেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নকে সিরাজুল আলম খান বাস্তবায়ন করবার জন্যে নেতাদের নেতা ছিলেন। বঙ্গবন্ধু তো অনেকগুলো প্রদেশ করার স্বপ্ন দেখেননি। বঙ্গবন্ধু দ্বিকক্ষের প্রস্বপ্ন দেখেননি। বঙ্গবন্ধু যে অবিসম্বাদ কি বলে অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন সেই কথা বলেননি, কিন্তু হাসানুল হক ইনু বলছেন উনি এটা বলেছেন। আমার একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে। আহমদ সাফা ভাইকে তো অনেকেই চেনেন। আমাদের অনেক অনুষ্ঠান, মানে যখন আমরা একসাথে জাসদ করি, আমাদের আলোচনা সভাগুলিতে উনি আসতেন। এইরকম একটা অনুষ্ঠান তখন জাসদের নয়, সেটা সম্ভবত অক্টোবর বিপ্লব বার্ষিকীর হবে, অথবা লেনিন কিংবা মার্কসের জন্মদিবসের আলোচনা। ওইখানে সাফা ভাই বক্তৃতা করতে বললেন, আজকের এই দিনে আপনারা মার্কস লেনিনের রচনার উপরে বক্তৃতা করছেন, আর কোথাও হয়তো দেখেন মার্কসের জন্মদিন উপলক্ষে ওরা মিলাদ শরীফ পড়ছে, দোয়া দরুদ করছে।
আমার মনে হলো ইনু ভাই এইরকম দোয়া দরুদ পড়বার কাজ করছেন। ইনু ভাই যেখানে বসা তার পাশে বসেছিলেন মাহবুবুল্লাহ ভাই, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, আমি খুব সম্মান করে রাখি। আচ্ছা, হতে পারে আমার ভুল হতে পারে। উনি যা বলছেন তার চেয়ে বেশি সত্য। আমি ওনাকে খুবই সম্মান করি, তার 11 দফা আন্দোলনে, ছাত্র আন্দোলনে অনেক অবদান আছে। তার পাশে ছিলেন আম্বিয়া ভাই, খালিকুজ্জামান ভাই, বদিউল আলম মজুমদার, আরও অনেকের নাম বলতে পারি। ইনু ভাই, আম্বিয়া ভাই, মাহবুব ভাই, রুবি ভাই, 4 জনের নাম আপনারা সবাই হয়তো জানেন না। এই 4 জনই টান্ডুয়া ট্রেনিং ক্যাম্পের ইনস্ট্রাক্টর ছিলেন। খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা, হরিহর আত্মা, তুই তুমি সম্পর্ক। মানে আমরা যখন নাই তখন একজন আরেকজনকে গালাগালি করে কথাও বলতে পারেন, সেই রকম সম্পর্ক। তো ইনু ভাই আছে বলেই কি আম্বিয়া ভাই? আমরা কি ঐক্য চাইছি? মানে জাতীয় ঐক্য মানে কি আওয়ামী লীগের সাথে ঐক্য? আওয়ামী লীগকে নিয়ে ওই রকম ঐক্যের কথা শেখ মুজিব কোনোদিন বলেছিলেন? উনি 6 দফা দিয়েছিলেন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলো বলেছে সমগ্র জাতির মুক্তির সনদ দিয়েছেন আপনি, সব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য করা তো দরকার, আপনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। শেখ মুজিব কি বলেছিলেন? আহ্বান জানাতে হবে কেন, তোরা তোদের দলের সাইনবোর্ড আমি আমার দলে যোগ দিয়ে দে। ওই শেখ মুজিবের ভাব শিষ্য জনাব সিরাজুল আলম খান, তার আদর্শ নিয়ে আপনারা জাতীয় ঐক্য গড়বার কথা বলছেন, অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন? আমার তো মনে হয় না, অথবা জিনিসটা ব্যাখ্যা করা দরকার একটু। সিরাজ ভাই সম্পর্কে আমি বলি, সম্মান করি কেন? ইনু ভাই আর একটা কথা বলেছেন, সিরাজুল আলম খান কোনো রহস্য পুরুষ ছিলেন না, যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে। বলে না বিভিন্ন সময়, আগে কিন্তু বলা হতো কোনো সাপ্তাহিক পত্রিকা, তার উপরে যদি কভার স্টোরি করতো, উপরে একটা বিরাট ছবি থাকতো তার, আর মধ্যে লেখা থাকতো রাজনীতির রহস্য পুরুষ। কুয়াশা নাকি? মাসুদ রানার লেখা কুয়াশা, রহস্য পুরুষটা একদম তাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা। সেটা ইনু ভাই যথার্থই বলেছেন, তিনি রহস্য পুরুষ নন। ইনু ভাই, এই যে 4 জনের কথা বললাম না, ইনু ভাই, আম্বিয়া ভাই, মাহবুব ভাই, রুবি ভাই, ব্রিলিয়ান্ট প্রোডাক্ট, জেএসডির মধ্যে মানে একসাথে জাসদে এরা ছিলেন 4 জন টপ র্যাঙ্কিং নেতা। সিরাজ ভাইয়ের মানে পরের স্তরের নেতা বললে তো রব ভাই, জরির ভাই, সাজা সিরাজ ভাই কই যাবেন, কিন্তু তারপরে সমস্ত যুবগোষ্ঠীর ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে নেতৃত্ব, সেটা এই 4 জনের মধ্যে ছিল। এই 4 জনের মধ্যে রুমি ভাই মারা গেছেন, মাহবুব ভাই মারা গেছেন। রুমি ভাই 17ই মার্চের পরে জাসদ ছেড়ে চলে গেছিলেন। একটা চিঠি লিখেছিলেন জাসদ জাতীয় কমিটির কাছে। তখন আমাদের পার্টি গড়বার প্রক্রিয়া ছিল, একটা সেন্ট্রাল ফোরাম ছিল, সেই সেন্ট্রাল ফোরাম ছিল সবার উপরে, এমনকি জাসদ জাতীয় কমিটির উপরেও সেটা। এবং সেই সেন্ট্রাল ফোরামের কোঅর্ডিনেটর ছিলেন সিরাজুল আলম খান, আরও অনেকেই ছিলেন, ডক্টর আখলাকুর রহমান ছিলেন, অন্যান্যরা ছিলেন। এতজনের নাম এখন আমি বলছি না, মানে লম্বা করতে যাতে না হয় সেই কারণে। মাহবুব ভাই মারা গেছেন জানেন কানাডাতে। মানে বাংলাদেশের ছাত্র রাজনীতির মাহমুদ রহমান মান্নাকে অনেকে মনে করেন অবিসম্পাদিত ছাত্র নেতা, কিন্তু আমি বলি 73-এর নির্বাচনে যদি ব্যালট বাক্স হাইজ্যাক করা না হতো, তাহলে আফাবা মাহবুল হকের সাথে তুলনা করবার কোনো নেতা বাংলাদেশে থাকতো না। এতই ভোট পেয়েছিলেন, জিতেছিলেন, সেই ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। কে হাইজ্যাক করলো? প্রধানমন্ত্রীর যোগ্য পুত্র শেখ কামাল। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যালট বাক্স হাইজ্যাকের ঘটনা। সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে প্রথম। আজকে আপনি যেটাকে বলি না ক্রস ফায়ার বলেন বা গ্রুপ, যেভাবে এটাকে ব্যাখ্যা করেন, সেটা ছিল প্রথম। এই যে শুরু হলো, সেই আদর্শ ধারণ করে আজ নতুন করে আর কিছু করবার চিন্তা করে কি খুব লাভ হবে? শেখ মুজিবুর রহমানকে কিভাবে বলবেন?
1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।